এই মুক্তা, ছোট প্রশ্ন, মমতাদি বিভূতিভূষণ গঙ্গোপাধ্যায় লিখেছেন নাকি মানিক গঙ্গোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? আসলে বন্দ্যোপাধ্যায় নিয়ে কনফিউজড। বল না ভাই। আমি ওইটা দিইনি সুর। স্যার আসছে, সোজা হ। সোজা হয়ে বসে সুরেলা ইচ্ছে করে বেঞ্চে মাথা ঠুকে ঠাস করে অজ্ঞান হতে। সকালে সব রিভিশন দিয়ে এলো, অথচ এখন মনে আসছে না সামনে বেঞ্চে বসা মুক্তা লিখছে এই উত্তরটা। সে আপছে একটু দেখেছে উকি দিয়ে, তবে শয়তান মেয়ে বলছে না। অথচ সে মুক্তাকে কতগুলো ছোট প্রশ্ন দেখালো। মীর জাফরের দল সে প্রশ্ন আঁকিবুকি করে সময় চেনে সতর্ক ঘন্টা বেজেছে। আর মাত্র 15 মিনিট। ওদিকে স্যার এমনভাবে তাকিয়ে আছে যেন সমস্ত নকল সেই ধরেছে। সুরেলা সামনে দৃষ্টি স্থির রেখে কণ্ঠখাতে নামি পাশে বসা হাবগোবা গোছার ছেলেটাকে শুধালো। তুমি জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে না? ছেলেটা সায় জানিয়ে জবাবে উল্টো প্রশ্ন করে। সুরেলা দাঁত চেপে বলে, আহাম্মক, শরৎ কাকা শ্রী অভাগীর স্বর্গ লিখেছেন। সুরেলা চোখ বুজে দুটো আঙ্গুলে দুজনের নাম নির্ধারণ করে কামড় বসে। যেটায় ব্যথা পেল সে আঙ্গুলের নির্ধারিত নামটা বিসমিল্লা বলে উত্তরপত্রে লিখে দেয় সুন্দর গায়ে। জ্যামিতি বক্স গুছিয়ে হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে আসে পরীক্ষার কক্ষ হতে। নিস্তলে বান্ধবীর কক্ষের সামনে গিয়ে ইশারা করে, দুজনের মেলা বন্ধন দেখো। বান্ধবীও তাকে সুরেলা ইশারায় জলদি খাতা জমা দিয়ে বের হতে বলে। মারিয়া দেরি করে না, জমা দিয়ে বেরিয়ে আসে হাস্যোজ্জ্বল মুখে। বান্ধবীর বাহু জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলে, ব্যাপার কেমন দিলি রে শোন। এইবারে ফাটাই ফেলছি। স্যার নম্বর দিতে বাধ্য। সুকুমার মামার ছায়াবাজি পুরোটা মুখস্থ ছিল, লিখা দিছি সুন্দর করে। আজগুবি নয়, সত্যিকারের কথা। ছায়ার সাথে কুস্তি করে গত্রে হলো ব্যথা। 2 লাইন আবৃত্তি করে শোনাই সুরেলা। আত্মবিশ্বাস তার আকাশ চুম্বি। সেই আত্মবিশ্বাসে জল ঢেলে দেয় মারিয়া। হেসে হেসে বলে, আদি কবি আর পাঠ পরিচিতি লিখতে বলেছিল, তুই কবিতা লিখে দিয়েছিস, নাম্বার স্যার 2-1 ধইরা দিব না। সুরেলার মাঝে কোনরূপ চিন্তার অবকাশ খুঁজে পাওয়া যায়। হাসি মুখে হাঁটে। কবির নাম ছাড়া কিছুই জানে না, তাই মন যা চেয়েছে লিখে এসেছে। স্যার নম্বর দিলে দিবে, নইলে না। স্যারের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেবার। বড় কালো ঘটকদের ছাতা হাতে সুরেলা বান্ধবীকে বগল দাপা করে মাঠে নেমে পড়ে। মাঠে জমাইত গোড়ানি অবধি বৃষ্টির পানিতে হেঁটে যাবে 2 সখী। এখন বৃষ্টি নেই, তবে মাঠে পানিতে নামার আগে সুরেলার চোখ পড়ে গেটের কাছে একজোড়া লাল চোখ। ভয়ে অন্তরাত্মা যেন অল্প হলেও ছ্যাদ করে ওঠে। বান্ধবীকে বগল দাপা করে উল্টো পথে পা চালায়। মারিয়া, কি হয়েছে বলে কানের পোকা বের করলো। সুরেলা কিচ্ছু বলে না। পেছনে গেট দিয়ে বেরিয়ে সে বান্ধবীকে জানায়, কিছু হয়নি, পানিতে যোগ থাকবার পারে। আর তুই তো যোগরে জমের লাহান ভয় পাস, তাই তোর কথা ভাইপা শখ কবরে পাঠাইলাম। প্রাণপ্রিয় সখীর কথায় ভেঙচি কাটল মারিয়া। নেকাবের আড়ালে তা দেখতে না পেলেও বান্ধবীর মনোভাব বুঝতে সময় নেয় না সুরেলা। বাহু জড়িয়ে বলে, রাগ করিস না সই, চল তোরে দিদির দোকানের প্রেম কালাই কিন্না খাওয়া মুসই। মারিয়া তীক্ষ্ণ নজর দিদির দোকানের পেছনে দুজন মানবীর ওপর। তাদের শ্রেণীর এক ছেলে 6ষ্ঠ শ্রেণীর মেয়ের সাথে চুপি চুপি কথা বলছে। মেয়েটা লাজুক হাসছে আর ভয়ে ভয়ে আশেপাশে তাকাচ্ছে। মারিয়া বান্ধবীকে কোনোই মেরে ইশারায় দেখে। সুরেলা দুঃখী মুখ বানিয়ে বলে, ওটা তো সোহাগ, পোলা সব সময় ক্লাসে ফার্স্ট হয়, আবার পিড়ি তো চালায়, বহুত চালুমাল। আর আমরা একাম্মা না পড়ালেখা করি না পিড়ি, এই জীবন পুরোটাই বেদনা। বলে দুজন হাসিতে ফেটে পড়ে। লুকিয়ে প্রেম আলাপ চালিয়ে যাওয়ার কপথ যুগলের আলাপে বিঘ্ন ঘটে। মেয়েটা উল্টো পথে চলে যায় হনহনিয়ে। ছেলেটা মাথা চুলকে লাজুক হাসে, তবে তার হাতের আঙ্গুলের ভাঁজে সিগারেট দেখে সুরেলা অবাক হয়।
যতদূর জানে সোহাগ ছেলেটা অতিমাত্রাই ভদ্র, তাদেরই এলাকারই দরিদ্র পরিবারের একমাত্র ছেলে। অন্যের জমি বগরা চুক্তিতে চষে বেড়ানো কৃষক বাবার একমাত্র আশা। ছেলেটাও তুখোড় মেধাবী। সেই ছেলেটির হাতে কলমের বদলে সিগারেট মোটো মানাচ্ছে না যে। স্কুলের পেছনে সরু রাস্তায় পেরি কাঁচা রাস্তায় আসতেই খেয়াল করে পিছনে সেই লাল চাহনি নিক্ষেপ করা মানব ধেয়ে আসছে। সুরেলা বান্ধবীর হাত শক্ত করে ধরে। মারিয়ার অত শত খেয়াল নেই, আপন মনে গল্প করে বান্ধবীর হাত ধরে হাঁটছে। সুরেলা শুকনো ঢোক গিলে পায়ে পা মেলায়। কয়েক কদম এগিয়ে যেতেই চেনা মুখ দেখে যেন স্বস্তি ফিরে এলো। অজান্তেই অধর কোণে হাসিরা লুকোচুরি খেলে যায়, পায়ের গতি বাড়িয়ে ছুটে যায়। মারিয়া বান্ধবীর হাবভাব লক্ষ্য করে টিপ্পনি কেটে বলে, দেখেই এত এনার্জি এলো পাটকাঠির মতো শরীরে। বান্ধবী, তুই তো বহুত চালু মাল। বেস্ট অফ লাক। সুরেলা ভ্যাপাচাকা খেয়ে গেল। নিজ কাণ্ডে লজ্জা পাই খানিকটা। সকালে না অনুভূতির দরজে খিল এঁটে দিল। কে জানতো মানবকে দেখে অনুভূতিরা বেইমানি করে বসবে। হাঁটার গতি কমিয়ে দাঁত কেলিয়ে বলে, আজগুবি কথা বলবি না। রিজ ভাইয়ের সাথে সফি আছে, নিশ্চয় ভাই পাঠাইতেছে আমারে নিতে। হ্যাঁ জানি রে, তুই তোর রিস ভাইয়ের জন্য ছুটছিস বলেছি আমি। বান্ধবীর হেই প্রতিপন্নতাই সুরেলা চোখ পাকিয়ে দৌড় হতেই ডাক দেয় সফিকে। সফি হেসে হাত নাড়িয়ে কাছে ডেকে বলে, সুরাপা জলদি আহো, দুলাভাই কখন থেকে অপেক্ষায় আছে। সফির কথা শুনে মারিয়া হাঁ করে যায় বান্ধবীর দিকে। সুরেলা অসহায় চোখে তাকিয়ে মাথা নেড়ে না বোঝায়। আশেপাশে তাকিয়ে দেখে খুঁতখুঁতে লাট সাহেবের চেলারা দাঁড়িয়ে হাত দেখাচ্ছে। সে হনহনিয়ে সফির কাছে গিয়ে মাথায় জোরে চাটি মেরে বলে, কারে দুলা ভাই কস? আমি কিন্তু ভাইরে কইয়া দিমু সফি। সফি কাচমচে মুখে তাকায় রিজ ভাইয়ের দিকে। একদিকে বাঘ, অপরদিকে সিংহ। কার দলের হয়ে কথা বলবে সে কিছু বলবে। তার মুখের কথা কেড়ে নিয়ে রাশভারী গলায় বলে, তোর তার ছেঁড়া ভাইকে দেখে তো আমি নওরিজ মাহবুব খানের হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। সুর, এই শফি এখনই ফিট না, খাই যা তো, অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আয়। সাথে সাথেই হাসি রোল পড়ে সফি, মারিয়া সহ নওরিজের সাথে আসা লোকজন। শুধু দুজনের মুখে হাসি নেই, সুরেলার চোখে মুখে চিনচিনে রাগের ছবি। সম্মুখে বলিষ্ঠ মানবের চোখ মুখ গাম্ভীর্যে ঠাসা। সমস্যা কি তোর? ও সম্মান প্রদর্শন করে দুলাভাই ডাকতেই পারে, এখানে তোর রেগে যাওয়ার কারণ দেখছি না তো। ও শুধু তোকেই আপা ডাকে, ওর আর কোনো বোন নেই। সুরেলা ছোট্ট শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে। সম্মুখে দণ্ডায়মান মানবকে সম্পূর্ণ উপেক্ষা করে সফির উদ্দেশ্যে বলে, সফি জলদি চল, বৃষ্টি নাম্বার পারে আবারও। শাপলারে রাখতে আসছিলি? সফি ভদ্র ছেলের মতো মাথা সাই জানালো। সুরেলা হাঁটা দেয় বান্ধবীর হাত ধরে। সফিও চুপচাপ পিছু হেঁটে যায়। স্বল্প দূরত্বে ছোট কালী মন্দিরে আড়ালে লুকায়িত মানব বাঁকা হাসে। চোখে মুখে তার পৈশাচিক আনন্দ উপচে পড়া। খেলায় তো মজা এখন হবে। নরিজ ক্ষণপল ছোট ছোট চোখে চায়। হুট করে লম্বা লম্বা পা ফেলে সুরেলাদের পাশে হাঁটে। গাম্ভীর্য ভাবটা বজায় রেখে বলে, শফি, ফকিন্নির ঝিয়ের আবার কি? সুরেলা ধারালো চাহনি থেমে যায়। নওরিজ মাহবুব বাঘিনী খেপে গেল বুঝি। সুরেলা শক্ত চল রাগ নিয়ন্ত্রণ করে বলে, অন্যকে ছোট করে খুব আনন্দ পাওয়া যায়, তাই না রিজ ভাই? নরিজ মাহবুব সূক্ষ্ম নজরে পরখ করে মানবীকে। চেহারায় কুমট ভাব দেখে বলে, মজা করে বলি। হ্যাঁ, মজা করে বলেন। সেই মজায় সামনের ব্যক্তি কষ্ট পেলেও কি আনন্দ, তাতে ভ্রুক্ষেপ নাই। এ কেমন মজা রিজ ভাই? হুট করে যেন আবহাওয়া বদলে গেল। ঝিরিঝিরি বর্ষণে প্রকৃতি মাতোয়ারা। দমকা হাওয়ায় রাস্তার ধারের গাছের পানি বৃষ্টির ফোঁটার মতো পতিত হয়। নরিজ শান্ত চোখে তাকিয়ে সুরেলা হেসে বলে, ছোটবেলা থেকেই মায়ের সাথে আপনাদের বাড়ি যাওয়া আসা করি।
কখনো মনে হয় নাই আপনার পরিবারের কেউ মানুষ ভাবছে? এক রওশন ভাই ছাড়া অবুঝ আমি তবুও যেতাম। আমাদের তো ছোট্ট ছনের ঘর ছিল, কিন্তু ওই বাড়িটা একদম রাজপ্রাসাদের মতো ছিল। মায়ের রূপকথার গল্পের ছোঁয়া পেতাম সেখানে, রাজা রাজপুত্তর আভিজাত্যের ছোঁয়া। তারপর একদিন ঘুম ভেঙে গেল। শুনুন, নওরিজ মাহবুব আর একবার ওই সম্বোধন করলে আপনার থোবরা আমি আস্ত রাখবো না। নওরিজ মাহবুব শান্ত চাহনিতে তাকিয়ে নিষ্পলক চেয়ে দেখে রাগে অগ্নিশর্মা রমণীর গমন পথ। পকেটে দুহাত ঢুকিয়ে ঘাড় একটু বাঁকা করে আপন মনে বিড়বিড় করে, সুরেলা সালে, তুই শুধু আমার হয়ে দেখ, তোর বলতে কিছুই রাখবো না। আগা টু গোড়া সব এই নওরিস মাহবুব খানের। বৃষ্টির দরুন খদ্দেরের দেখা নেই গ্যারেজে। একলা স্নান সালেহ টেবিলে কোনোই ঠ্যাস রেখে উদাস মনে বসে আছে। দমকা হাওয়ায় গাটা শিনশিন করে। একটা উষ্ণতার মরানো চাদর হলে মন্দ হতো না, নয়তো এক উষ্ণ বৃষ্টি বিমুখ কুহেলি। তার মিষ্টি আলিঙ্গনে আবদ্ধ হতো সিনান সালেহ। তার গায়ের নেশালু ঘ্রাণে ডুবে যেত তৃষ্ণাতুর পাগল মন। গাটা তৎক্ষণাৎ ঝাঁকিতে ওঠে। উটকো ভাবনাকে গা ছাড়া দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। এই বৃষ্টিময় মুহূর্তে শয়তানে কেন লাড়া দেয় পাল। সে গ্যারেজ বন্ধ করে দেয়। জামের জুতো জোড়া হাতে তুলে একটা বড় পলিতে নিয়ে পিঠ ঢেকে বের হয়। ফাঁকা দোকানে মশার চুমু খাওয়ার মানেই হয় না। তার চেয়ে ভালো বাড়ি গিয়ে জব্বর ঘুম দেওয়া যাবে। মাকে বলবে খিচুড়ি বসাতে, আমের আচার দিয়ে জমিয়ে খাওয়া যাবে। বাড়ির পথ ধরলেও একটু গিয়ে কি মনে করে গন্তব্যস্থল পাল্টে নেয়। চেয়ারম্যান বাড়ির পেছনে একটা আড্ডাখানা আছে। সেখানে বসে তাস খেলছে চেয়ারম্যানের কিছু লোক। তাদের মাঝে বেশ কিছু টাকা রাখা আছে। বোঝা যাচ্ছে জুয়া খেলতে বসেছে। একটা বাঁশের তৈরি ছুরি, গ্রাম বাংলায় যাকে বলে টুরি বলা হয়, তাতে মুড়ি আর গুড় রাখা। সবে গুড়ের টুকরো সহ মুড়ি মুখে পুরে হাসি মুখে তাস খেলছে। দরজাবিহীন ঘরটায় দরজায় আদো ভেজা স্নান এসে দাঁড়ায়। বাবাকে দেখা যাচ্ছে। ভেজা পলিথিন ও জুতো জোড়া রেখে ভেতরে এগিয়ে যায়। ভেতরে ঢুকতে সবার আগে নজর কাড়ে পাটের ছালার উপর রাখা টাকাগুলোর উপর, তারপর বাবার উপর, যার সম্পূর্ণ মনোযোগ তাসের কাটে। সালু উদ্দিনের পাশে বসা কালাম স্নানকে খেয়াল করে। সালাউদ্দিনের কোনোই গুঁতো মেরে স্নানের উদ্দেশ্যে বলে, আরে সিনজি, আয় বয়, এক পাট খেলে যা, বেশি না 100 টাকা রাখবি, জিতলে 1000 টাকা পাবি ভাইস্ত। সালাউদ্দিন ছেলের দিকে তাকাই, একটা কাঠ সম্মুখে ফেলে বলে, ও এসব খেলে নাকি বাজান? 200 টাকা দিত, সব টাকা জলে গেছে। মহিরের থাইকা 200 গর্স কইলাম, ওরে দেমু। সজ্ঞানে মিথ্যা বলছে তার সিনানের বুঝতে বাকি থাকে না। সে পকেট হাতড়ে দেখে 50 টাকার নোট ছাড়া কিছুই নেই। সে এসেছিল বাবার থেকে 100 টাকা নিয়ে মহিষের মাংস কিনে বাড়ি ফিরবে। বৃষ্টির দিন হয়, দামটা কম যাচ্ছে। সে 50 টাকা বাবার হাতে ধরিয়ে বেরিয়ে আসে দোজকখানা থেকে। নিজের উপরেই হাসি পায়, চিনচিনে রাগ হয় নিজের উপরই। শালার অতিমাত্রায় সুখে ভরপুর একটা জীবনযাপন করছে। বিছানায় দুপা মেলে বসে আছে ছবি, কোলের ওপর মিষ্টির প্লেট। একটা একটা মিষ্টি মুখে পুরে খাচ্ছে মনে সুখে। সামিনা বেগম মেয়ের পাশে এসে বসলো, উঁচু পেটে হাত রেখে বোঝার চেষ্টা করে। নড়ে চড়ে মুচকি হেসে মাথা নাড়ল ছবি, মাঝে মাঝে নড়ে, তবে খুবই অল্প। সামিনা বেগম মেয়ের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে নিজেও হাসে। রেখে তো যেতে পারতো। আজ নওরিন আর বড় জামাই না গেলেও একা পাঠাতে পারতো। তখন রেখে যেত, আপুরা যাওয়ার সুবিধা হয়েছে, আসতে হলো না। বলেছে কিছুদিন পর এসে নিয়ে যাবে। সে কি, বড় জামাই কিছু বলেনি? একেবারে ডেলিভারির পর পাঠাবো আমরা। মায়ের কথাই ছবি মুচকি হাসলো। পানি খেয়ে প্লেটটা কোলের উপর থেকে সরিয়ে রাখে। মায়ের আঁচলে মুখ মুছে ঘ্রাণ শুকে। আহা, কেমন আপন আপন সুবাস, যেন জান্নাত। বলেছিল উনিও ওনার সিদ্ধান্ত জানিয়েছেন।
সামিনা বেগমের মুখখানা মলিন হয়ে আসে। ভেবেছিল মেয়েকে অনেকদিন কাছে পাবেন, বিয়ের 3 বছর, অথচ সব মিলে 5 বার, এবার নিয়ে 6 বার হবে মেয়ে বাপের বাড়ি এলো। এসব লম্বা সময় থাকে তা মোটেও নয়। মেয়ে জামাই মেয়েকে সাথে নিয়ে আসবে, নিয়ে যাবে, রেখে গেলে খুব বেশি 2 দিন। প্রথম প্রথম খুশি হতেন তিনি, জামাই মেয়েকে চোখে হারান। ধীরে ধীরে অবশ্য তার ভাবনা মলিন হয়। মেয়ের উদাসীন চোখে যে বিষণ্ণ রাতে হাতছানি দেয়। আমিও পাঠাচ্ছি না আমার মেয়েকে, সে জামাই যতই ঘাট টারামি করুক। ছবি কিছু বলে না, প্রতি উত্তরে মুচকি হেসে মায়ের বুকে মাথা রাখে। তখনই রূপসার আগমন। মাথায় 2 বেনিতে রঙিন ফিতে বেঁধে হেলে তুলে আসে। এক বেনি পিছনে ঠেলে কিশোরী উচ্ছ্বাসিত হয়ে বলে, ছবি আপু, রিজ ভাই এসেছে, ডাকে তোমাকে। তোমার ভাবির বাচ্চার জন্য ইয়া বড় দোলনা এনেছি, জলদি আসো। কথা শেষ করে অপেক্ষা করে না, যেভাবে এসেছিল সেভাবেই ছুটে গেল। ছবি সোজা হয়ে বসে, বিছানা থেকে নামতে নামতে বলে, চাচি, রিচ ভাইয়ের জন্য রূপকে নিবে তাই না? যদিও রিচ ভাইয়ের বয়সটা বেশি হয়ে যাবে রূপসার জন্য, তবে ভালোই হবে। এক মেয়ে চোখের সামনে থাকবে তোমার। আর রিচ ভাই একটু গম্ভীর রাগী হলেও মনটা খুব নরম, রূপকে রানী বানিয়ে রাখবে। সামিনা বেগমের মুখটা গম্ভীর হয়ে আসে। মেয়ের হাত ধরে বলে, একবার ভুল করেছি, বারবার না। রিচ যথেষ্ট ভালো ছেলে, আমি স্বীকার করতে বাধ্য। তবে ভাবি, অহংকারের মহিলার মাটিতে পা পড়ে না। এখন ভালোবাসা দেখাচ্ছে, পরে চোখের বালি হবে না, তার গ্যারেন্টি কি? নিজেদের মধ্যে কিছু বলতেও পারবো না। আর ভাবি, শিক্ষিত ছেলে বউকে পছন্দ করবেন না। আমি এক মেয়ের পড়াশোনায় খিল দিয়েছি, আর একজনের দেব না। জামাই কিন্তু বলেছিল বিয়ের পরও পড়াবে তোকে। শেষে কি হলো? মায়ের বুদ্ধিতে তোর পড়াশোনা জলে ভেসে গেছে। আমি হেল্প করে বলতে পারি, তোর মিয়া বিবির মাঝে কাটা তোর শাশুড়ি, সাদমানের অতিরিক্ত মা ভক্তি। আমাদের মাঝে শাশুড়ি কাটা নয় না, আমাদের কোনো ঝামেলা আছে। তুমি প্লিজ এইসব ব্যাপারে কথা বলবে না, বললে এ বাড়িতে আসতে আমার আরও ভাবতে হবে। মাকে থামিয়ে শক্ত গলায় বলে, আস্তে আস্তে ধীরে হেঁটে বেরিয়ে যায় ঘর ছেড়ে। বসার ঘরে যেতে দেখা মিলে নওরিজ মাহবুবের সাথে সুন্দর কারুকাজে খচিত কাঠের দোলনা, বেশ নজর কাড়া। ছবিকে দেখে নওরিজ উঠে দাঁড়ালো। ছবির মাথায় টোকা মেরে বলে, মুটকি হয়ে গেছিস ছবি। কতবার বলেছি জামাইয়ের মাথা কম করে খা, কিন্তু তুই তো কানেই নিস না আমার কথা। আর তুমি বুড়ো হয়ে যাচ্ছ রিচ ভাই। নওরিন আপু ছোট তোমার, তার কত বড় বড় 2 বাচ্চা। আমিও একটা ডাউনলোড করব ইনশাল্লাহ। আর তুমি এখনো বুড়োই হয়ে ঘুরছো, লজ্জা করে না? মাথা ডলতে ডলতে বলে ছবি। নওরিজের কপালে এবার বিরক্তের রেখা ফুটে ওঠে। কিছু বললে ইকরামুল্লাহ শরবতের গ্লাস হাতে নিয়ে এগিয়ে আসে। নওরিজের সামনে দাঁড়িয়ে বলে, সুমন্দি বাবু, একটা অতি গুরুত্বপূর্ণ সালাহা দিই, মন দিয়ে শুনে। একজন মানুষ টক পছন্দ করুক আর না করুক, দেখে জিভে পানি জমবেই। লোভ করে যখন টক স্বাদের কিছু মুখে নিবে, মুখ বিকৃতি হবেই। কিন্তু বিয়েও তেমনই একটা বিষয়। ভুল বললেন দুলা ভাই, বিয়ের তুলনা শুধু টকের সাথে দিলে ভুল হবে। বিয়ে মানে টক ঝাল মিষ্টি, কখনো টক খেতে লাগবে তো কখনো ঝাল, আবার শেষ পাতে মিষ্টি অনুভূতি। রওশনের কথাই সবাই দরজার দিকে তাকায়। 2 হাত 2 ভাগ্নি দখলে। নরিন বাঁকা চোখে তাকিয়ে বলে, তুই এত জ্ঞান দিচ্ছিস? লুকিয়ে চুরিয়ে 2-3টা বিয়ে করেছিস নাকি? রওশন হেসে এগিয়ে রূপসার পাশে এসে সোফায় বসে। একটাই করাচ্ছ না 3-4টা? সব দোষ রিজ ভাইয়ের। না নিজে বিয়ে করছে, না আমাকে করার সুযোগ করে দিচ্ছে। রিজ ভাই, এবার তো রহম ফরমাও। ওদিকে আমার না হওয়া বউটা বুড়ি হয়ে যাচ্ছে। নরিন সোফায় হাতলে উপর ঠ্যাস দিয়ে বসে। 2 হাত বুকে গুজে গমগমে গলায় বলে, আমার যখন বিয়ে করার মুড হবে, সোজা শ্বশুরবাড়ি গিয়ে বউটাকে তুলে নিয়ে আসবো। তোর ব্যাপার তুই বুঝে নে। হ্যাঁ, কাজীর মাথায় বন্দুক থেকে কবুল বলবে দুজন, তারপর দরজায় খিল। ইকরাম নওরিজকে চোখ টিপে ধীমান স্বরে বলে। নওরিজ ভুরু কুচকে চাই শুধু।
ইকরামুল্লাহ গলা খাকারি দিয়ে আশেপাশে তাকায়, কেউ শুনল না তো। বাচ্চা দুটো এখানে যে, আবার পিচ্ছি একখান শালিকাও আছে। নরিন ভাইয়ের দিকে তাকিয়ে বলে, শ্বশুর বাড়ি গিয়ে বউ তুলে আনবি? তার মানে পছন্দ আছে নিশ্চয়ই। কে সে? সবাই জোহরি নজরে তাকি নওরিজের পানে। নওরিজ ভাবলেশীন, তার মাঝে জবাব দেওয়ার কোনো ভাব লক্ষ্য করা গেল না। তবে এ নিয়ে বেশ চর্চা বলে। সবাই হুড়মুড়িয়ে পড়ে। তারপর পেট থেকে কথা বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েও ব্যর্থ হয়। মহারাজ মুখে পুড়ে কুলুপ এঁটে বসেছেন কিনা রওশন দোলনা দেখে বলে, বাহ, সুন্দর তো, কে আনলো? ছবি এগিয়ে এসে ফাঁকা দোলনায় দোল দিয়ে বলে, বেবির বাবা 3য় মাস চলাকালীন একটা কাঠ মিস্ত্রিকে বলে একটা বানিয়ে এনেছে। একটা আছেই, আর একটা দিয়ে কি করব? রিচ ভাই রেখে দাও, যখন এ বাড়িতে বেবি আসবে এই দোলনায় দোল খাবে। নয়তো রিচ ভাই কোনো কালে বিয়ে করলে তার বাচ্চা কাচ্চা হবে, তখন কাজে লাগবে। তা না হলেও রওশন ভাই তুমি কাজে লাগিও। রিজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। এই সাদমানের প্রবলেমটা কি বলতো? ঝি জামাইদের বস্তা পচা ভাব থাকবে স্বাভাবিক, বাট তোর জামাই আলট্রা লেভেলের। ইকরাম ভাইও তো খানবাড়ির জামাই, তাকে দাওয়াত দিতে দেরি, আসতে দেরি নেই। অথচ ওনার 101টা বাহানা, আব্বা না বলা পর্যন্ত মহারাজের পা পড়বে না এ বাড়িতে। তোমরাই খুঁজে আনলা, তোমরাই ভালো জানো। কাজ থেকে ফুরসতি মেলে না ওনার, যখন তখন ডাক পড়ে ওপর মহল থেকে। রাত নেই দিন নেই, জব বলে কথা। আর রিচ ভাই নিজের দিকেও তাকিও, তোমার ভাব কতটা জানো? একবারও বোনের সংসারে উকি দিয়ে এলে না। অভিমানী স্বরে বলে ছবি। নওরিজ হামি তুলে উঠে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে গুনগুন করে চলে যায় বসার ঘর ছেড়ে। এরা হঠাৎ তার বিয়ে নিয়ে পড়লো কেন? এখন এখানে বসে থাকা মানে স্বেচ্ছায় কান ঝালাফালা করে ফেলা। ইংলিশ গ্রামার বই খুলে বসে আছে চুপচাপ, বসে আছে সুরেলা। কাল ইংরেজি পরীক্ষা। 2 ঘন্টা যাবৎ একটা অনুচ্ছেদ মুখস্থ করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। মনোযোগ দিতে পারছে না। শেষমেশ বিরক্ত হয়ে বই বন্ধ করে দেয়। বিকেলবেলা, অথচ মনে হচ্ছে সন্ধ্যা গড়িয়েছে। বিরামহীন মেঘ, বৃষ্টি খেলায় মেতে আধারে নিমজ্জিত ধরণী। সুরেলা বই বন্ধ করে বিছানায় উঠে বসল। কাঠের জানালা খুলে বাইরে বর্ষণের ছন্দপতন দেখে। তার সুরে স্বপ্ন বুনে যায়। শান্তি বেগম কাঁথা সেলাই করছেন দরজার কাছটাই বসে। সেখানে আলোর ছটটা আসছে। এই মাঝে ছেলের আগমনে সে কাঁথা ভাঁজ করে রেখে দেয়। একখানা গামছা ছেলের হাতে ধরিয়ে দিয়ে লুঙ্গি হাতে দাঁড়িয়ে থাকে। ছেলের শান্ত মুখবই দেখে একটু বিচলিত হয়, তবে ভাবান্তর দেখায় না। ছেলে মেজাজ কখন বরফ কখন আগুন বোঝা দেয়। স্নান গা গতর মুছে বেজা প্যান্ট খুলে লুঙ্গি পরে নেয়। ফুলহাতার গেঞ্জি গায়ে ঢুকে একটু পরপরই হাঁচি দেয়। শান্তি বেগম খেয়াল করে সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখিয়ে দেন। বৃষ্টির দিনে খেতে মজা। সুরেলা জানালা বন্ধ করে নিচে নেমে আসে। ভাইয়ের পাশে পাটিতে বসে মুড়ি মাখা খায়, আর ভাইয়ের শান্ত মুখটা আর চোখে লক্ষ্য করে যায়। আবছায়া অন্ধকার ঘরে কুপি জ্বালায় শান্তি বেগম, কিন্তু বিধিবাম কেরোসিন তেল ফুরিয়ে এসেছে। এখন উপায়, ঘরে মোমবাতিও তো নেই। তিনি একটা বোতল এনে মেঝেতে রেখে বলে, হেকমতের দোকান মনে হয় না বন্ধ করছে। যা না বাপ, একটু তেল নিয়ে আয়। ঝড় বাদলের রাত, 1 ফোঁটাও তেল নেই, কারেন্টও আসবে না। সিনান খালি বোতলটার দিকে এক পল তাকিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে শুধায়, কয় টাকা আনবো? 2 টাকা দে। আমার কাছে স্থায়ী রানাও নাই বাপ। তাহলে আন্ধারে থাক মা, আলো দিয়া কি হইব? যেখানে জীবনটাই কুটকুটে আন্ধার। ছেলে সুরে হেসে বলে সিনান সালেহ। সুরিলা পাশ থেকে মিহির স্বরে বলে, আজ আমার ইংরেজি পরীক্ষা আছে সকালে, না পড়লে পরীক্ষায় কি লেখবো? অনিচ্ছা সত্ত্বেও বিরক্ত মুখে বোতলটা নিল। তবে বোনের আবদারে মেজাজ অম্বর ছুতে সময় নেয় না। সুরিলা অতি সাবধানে দোনামোনা করে আবদার করে, কয়টা চানা চুরাইনো, মুড়ি মাখায় দিলে খাইতে মজা লাগবে। চিনচিনে রাগ মাথা চারা দিয়ে ওঠে স্নানের। কুপিটা দরজা দিয়ে বাইরে ছুঁড়ে খ্যাক করে বলে ওঠে,
তোরা সব কটা মিলে আমার জীবনটা নষ্ট করে দিলি। কুত্তার মতো খাইতে 2 পয়সা কামাই করি, কখনো শখ করে নিজের জন্য কিছু কিনি নাই, অথচ তোগরে শখ ফুরায় না। এইটা দাও ওইটা দাও, বাবার কাছে চাইবার পারস না? আমার কিসে ঠেকা পড়ছে? আমি অনেক করছি, আর পারুম না, মাফ কর তোরা। ভরা বর্ষণে ভিজে ওই কান্তিমান নয়ন যুগল নতমুখে বসে আছে পাটিতে, ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় সিনান সালেহ বাক্য শেষ করে ছাতি মাথায় বেরিয়ে গেছে। শান্তি বেগম মুখোপই থমথমে, ছেলে চলে যেতেই গর্জে ওঠেন মেয়ের উপর। খুশি অহন, চোখ সব সময় আকাশের দিক রাহস, পরিস্থিতি বোঝোস না? কইলেই চারানাও নাই, তাও ওনার চানাচুর খাইতে হইব। কই টাহা কামাই কবে করে বাজান, সেই টাকায় সংসার চালান, তোর পড়াশোনার খরচ, আবার তোর ভব ঘুরে বাপের পকেট গরম করা। সুরেলা মলিন সুতি ও গালমুখ মুছে বলে, আমার জন্য খরচ করতে মানা করিস বাজান রে, তবে শেষ আবদার একটা বিষের বোতল আইনা দিস, খাইলে তোরা শান্তি পাবি। সাথে সাথে থাপ্পড় পড়ে গালে। সুরেলা কিছু বলে না, আলকোচে উঠে জানালার ধারে বসে নীরবে অশ্রু বিসর্জন করে। এই এক মুহূর্ত যথেষ্ট ছিল কিশোরীর মনটা তছনছ করে দিতে। সিনান আসে একটু পরে কেরোসিন ভর্তি বোতল, সাথে 1 প্যাকেট সাথী চানাচুর, দুটোই মায়ের উদ্দেশ্যে ছুঁড়ে পাশে ঘরে চলে যায়। শান্তি বেগম দীর্ঘশ্বাস ফেলে, সেই আনবি যখন তাহলে খেকি ওঠার কি দরকার ছিল? সকাল সকাল ঘুম থেকে উঠে গরুর জন্য খ্যার কাটতে বসেছে সিনান। গম্ভীর মুখে ধারালো কাস্তার সাথে প্যাস করে টুকরো টুকরো করে রাখে পাশে। ঘর হতে সুরেলার পড়ার শব্দ ভেসে আসে। উনুনে আগুন জ্বলছে দাও দাও, সেই আগুনের তাপে রান্না বসিয়েছে শান্তি বেগম। ভাত হয়েছে, এখন মিষ্টি কুমড়ার সাথে শুটকি মাছ ভাজছেন। এমন সময় হরগড় করে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে কিছু যুবক। সিনান স্বীয় কাজ অব্যাহত রেখে বলে, এত বেনা বিক্ষোভ দলের আগমন, খয়রা দিবার পারুম না, আমারে দিয়া যা তোরা। রওশন মুখ কুচকে নাই, সিনানের পেছনে দাঁড়িয়ে তার চুলের গোছা টেনে বলে, শালা তোর মুখ নাকি যক্ষা রোগের লক্ষণ, সবসময় খ্যাক 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 খ্যাক, একটু ভালোভাবে কথা বলতে পারিস না? না, জীবনে এত মিষ্টি যা বলার মতো না, অতি মিষ্টিতে মুখ মরে গেছে বুঝলি। এখানে কি চাই? দলবল নিয়ে আইসিস দেখতেছি। রওশন চুল ছেড়ে দিয়ে বাড়ি একোনায় ওকোনায় কাউকে খুঁজে বেড়ায়। উনুন পাড়ে শান্তি বেগমকে দেখে সেসহ তার সাথে আগত বন্ধু সাগর, সৌরভ আর ফাহাদ সেখানে গল্পের আসর জমিয়ে ফেলে। সিনান অল্প এসে জলদি হাত চালায় কাজে। শান্তি বেগম হাঁক ছেড়ে সুরেলাকে ডাকে চেয়ার টুল আনার জন্য। রওশন দরজার দিকে উকি দেয়। অবশেষে কাঙ্ক্ষিত রমণী দেখা মিলবে, কিন্তু তার বাড়াভাতে ছাই দেয় সিনান। নিজেই টুল চেয়ার এনে দেয় বন্ধুদেরকে। গরিবের ঘরে সকাল সকাল কি মনে করে এলি সবাই? সাগর ভুরু কুচকে বলে, কি কেন আসতে পারি না? তুই তো ভুলেও যাবি না, তাই আমরাই এলাম চাচি আম্মার সাথে দেখা করতে। তুই ফট। খিটে সিনান মুচকি হাসলো। সোহাগ মাঝখানে টিপ্পনি কেটে বলে, শুনলাম বিয়া শাদি করছস, ভালা কাম করছস নি? বইয়ের নাম বিউটি, তাই না? সিনান কিছু বলবে তার আগেই ফোরন কাটলো সৌরভ। যাই বলিস, আমি কিন্তু হেব্বি খুশি। তোর যা মেজাজ, ওই বিউটি ছাড়া কেউই জুড়ত না। তা মুখ দেখাবি না বিউটি ভাবি? সিনান হামি তুলে বলল, হাবাচাল বাদ, কাজের কথা ক। কাজ কত দূর গড়াইলো? এবার সবাই যেন হাসি মজাকে পাশে রেখে দিল। সর্বপ্রথম সৌরভ বলল, আমরা সবার সাথেই কথা বললাম সিন। কাল মাস্টার কাকার সাথে দেখা হয়েছিল, সে ভালোই বলল, তবে মন্টু কাকার সাথে কথা বলতে বলল। গ্রামের সবাই হেরে মুরব্বি মানে, আর হের দাপট দূর দূরান্ত অবধি। এখন তুই সাথে চল, মন্টু কাকার সাথে দেখা করে আসি। সিনান চালের মুখটা গুরু গম্ভীর। মন্টু চাচার সাথে তার পড়ে না খুব একটা, সম্পর্কটাও এলেবেলে। বাবার মামাতো ভাই হয়। বোনেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে নানার সমুদয় সম্পত্তি ফুসলিয়ে নিজের নামে করে নিয়েছে। এর আগেও এ নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তার সাথে। ভদ্রলোক এমন বেশে চলাফেরা করে যেন ফেরেস্তা। সে গম্ভীর স্বরে বলে, তোরা যে কথা ক, আমার কাজ আছে। এমনিতেও হুমন্দির পোলারে আমার সহ্য হয় না।
তুই না গেলে হবে, এসবের মাথা তুই। আচ্ছা চল, তুই চুপ থাকিস, সৌরভ সবটা বলবে না। তাদের কথাই সিনান ভাবনায় পড়ে। কথা 100 ভাগ সত্য, সে না গেলে মন্টু বাঁকাতেরা বলবে, তার ছোট স্বপ্নে বাধা হয়ে না দাঁড়ায়। সে সায় জানিয়ে সুরেলাকে ডেকে বলে,